নমস্কার। ত্রয়োদশ রাজ্য বিধানসভার সপ্তম অধিবেশনের প্রথম দিনই পেশ হলো ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত রাজ্য বাজেট। বেশ কয়েকটি নতুন প্রকল্প সমৃদ্ধ ৩২,৪২৩ কোটি টাকার বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেট প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী একে আখ্যায়িত করলেন সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই বাজেট। গ্রহণ করা হয়েছে ভবনটি সংরক্ষণ উন্নয়নের জন্য 95/95/95 স্ট্র্যাটেজি। এতে রাজ্যের 21টি উচ্চ প্রযুক্তিমূলক শিক্ষা প্রথমে বিতরণ করা হয়, যার জন্য সরকারের কোষাগার থেকে HIV এইডস এর বিষয়ে সচেতনতা সৃষ্টি অর্থাৎ TSPর আওতায় 7,148 কোটি 85 লক্ষ টাকা। ত্রিপুরা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মাধ্যমে বিপুল সময়ের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 523 কোটি টাকা ভর্তি প্রদানের মাধ্যমে যেমন বিভিন্ন স্কলারশিপ ONGC তাদের হবে এই উদ্দেশ্যে 40 দলের শিক্ষাক্ষেত্রকে গুণগতভাবে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। সরকার স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামক একটি যোজনা চালু করার প্রস্তাব রাখছি। আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করছি। আমি পশ্চিম ত্রিপুরার একটি নতুন সাব জেল নির্মাণের প্রস্তাব রাখছি। টোটাল রিসিপ্ট 31,993.88, টোটাল এক্সপেন্ডিচার 32,423.44, বাজেট ডেফিসিট 429.56 ক্রোর। মানে অধ্যক্ষ মহোদয়, এই বাজেটটি হলো আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা, যাতে আমাদের উদ্যোগসমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে। 25-26 আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজির এক প্রগতিশীল এবং দেশের সমস্ত অংশের মানুষের কল্যাণে বাজেট পেশ করেছে এবং তাকে সামনে রেখে আমাদের রাজ্যের আমাদের পরিধি সংকুচিত, আমাদের নিজস্ব সীমিত আমাদের আয়, এরপরেও মাথায় রেখে আজকে রাজ্যের মানুষের এবং সমস্ত অংশের মানুষের জন্য এবং সমস্ত কমিউনিটির মানুষের জন্য লক্ষ্য রেখে এবং রাজ্যের স্থায়ী সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে এবং যার মাধ্যমে একটা রাজ্যের ভবিষ্যৎ প্রবৃদ্ধি বৃদ্ধি হয় এবং বহু কর্মসংস্থান যাতে অগ্রাধিকার পায়, তাকে লক্ষ্য রেখে এবারে বাজেট আমরা রেখেছি। টোটাল আমাদের বাজেট 32,423 কোটি আমরা টাকার বাজেট আমরা ঘোষণা করেছি এবং এটা আপনারা সকলে জানেন যে গত 24-25 বাজেটের যা ছিল 27,800 কোটি টাকা, 804 কোটি টাকা মতো, তার থেকে এটা বেড়ে প্রায় 4,600 কোটি টাকার মতো বেশি আমরা এবারে বাজেট রেখেছি। স্বাভাবিক এই বাজেটের মধ্যে অনেক ধরনের আমাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য সমূহ যেগুলো দিক আছে, যে টোটাল বাজেটের এই 25-26 অর্থবছর আমাদের বাজেটের আয় কত, আমাদের মধ্যে আমাদের রাজস্ব আয় ছিল 4,010 কোটি টাকা আনুমানিক এবং 2025-26 অর্থবছরের বাজেটের রাজ্যের নিজস্ব কর বহির্ভূত 504 কোটি টাকা আমাদের এটা আমরা অনুমান করা হচ্ছে। তো এটাকে চাঙ্গা করার জন্য আমরা মূলধনী ব্যয়ের উপর আরও জোর দেওয়া হয়েছে এবং 2025-26 অর্থবর্ষের বাজেটের মূলধনী ব্যয় আমরা 7,903 কোটি টাকা আমরা রেখেছি, যা নাকি গত 24-25 অর্থবর্ষের থেকে আমাদের প্রায় 19.14% বেশি এবং অনেক নতুন নতুন প্রকল্প আমাদের ঘোষণা হয়েছে।
এই অন্তর্ভুক্ত মানে মূলক প্রবৃত্তির উপর জোর দেওয়া হয়েছে, নারী ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। অতিরিক্ত কর আমরা কোথাও কাউকে চাপাইনি আমরা কোনো কিছুর মধ্যে। বাজেটের যে আকার, যে 4,618 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এই ঘাটতি বাজেটও তার সঙ্গে আমরা অবশ্যই আমাদের রিসিপ্ট এবং এক্সপেন্ডিচারের সঙ্গে আমাদের 429.56 কোটি টাকা আমাদের ঘাটতি বাজেট আমরা হয়েছে। তো এই সম্পর্কিত প্রথমে আমি আমাদের টোটাল একটা স্ট্রাকচার, যেটা রিসিপ্ট আমরা কত করেছি, 26,416 টাকা, 16.15 কোটি টাকা আমাদের রিসিপ্টের খাতায় আছে। এক্সপেন্ডিচার আছে আমাদের 24,502.18 কোটি টাকা। সারপ্লাস এই A1B মিলে 1,800, A-A2 1,897.97 কোর্স। এর মধ্যে আমরা এই বাজেটের মধ্যে নতুন নতুন বিভিন্ন মধ্যে বিশেষ করে সব কিছু তো বলতে গেলে লম্বা হবে, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা আমাদের উল্লেখযোগ্য করা যায়, যেটা সবার জন্য, কৈলাসহর আর নদীপুরের দুটি বহুমুখী ক্রীড়া ইনডোর হল নির্মাণের ঘোষণা আমরা নিয়েছি। গন্ডাবিশা এবং কাকরাবনের সিনথেটিক ফুটবল ট্রাক নির্মাণ করা হচ্ছে। মেধাবী উপজাতি শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর উপর উপজাতি উন্নয়ন মিশনের অধীনে যে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে, যাতে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যেমন জেইই, NEET, UPSC, CSE ইত্যাদি সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। এর জন্য 2025-26 অর্থবর্ষ আমরা যেন 3.10 কোটি টাকা মতো আমরা রেখেছি। তফসিলি জাতি পরিবারের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন রকম পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে, এবং এতে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা আমরা করব। রাবার প্ল্যান্টেশনের সাথে জড়িত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ব্যক্তিদের ক্ষেত্রে যে ল্যাটেস্ট সংগ্রহ করা, এই সমস্ত ক্ষেত্রে যাতে এদের নিজেদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারে, এবং এগুলোর জন্য আমরা প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তাদেরকে তার বিভিন্ন রকম সরঞ্জাম আমরা তার মধ্যে প্রদান করব। শুধু টাকা দিলে হবে না, তার সঙ্গে প্রশিক্ষণ এবং এটাও দিতে হবে। তো এরপরে জনজাতি বলুন আর মাইনরিটি, সংখ্যালঘু সম্প্রদায়, এই সম্প্রদায়কে আমরা এবারে এদের সম্পত্তির উন্নয়ন এবং সংরক্ষণের সুরক্ষার জন্য 1.20 কোটি টাকা আমরা এদের প্রতি ব্যয় করছি। আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক গ্রাম তৈরি করব, সেখানে 5 কোটি টাকা আমরা বরাদ্দ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের মাধ্যমে ওই অধীনে এবং তাদের অবকাঠামো উন্নয়নের জন্য সেখানে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাদের শিক্ষার্থীদের প্রদানের জন্য 9.35 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে সংখ্যালঘুদের ক্ষেত্রে তাদের শিক্ষা, তাদের মানে রোজগার বৃদ্ধি, এইসব তাদের সম্পত্তি রক্ষা, এই সমস্ত ক্ষেত্রে এবারও তাদের আমরা বেশ কিছু নতুন আইটেম আমরা এবার রেখেছি। এবং এদের যেমন কত নতুনের মধ্যে মুখ্যমন্ত্রী একটা কন্যা বিবাহ যোজনা প্রবর্তন, এটা শুধুমাত্র যদি মানে আমরা পরিবারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। এটার মধ্যে আমরা এর পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটা এবার নতুনভাবে কীরকম, যে এই এক একটা মেয়ের জন্য এই যে অন্তত যারা বিবাহ উপযুক্ত হবে তাদের 50,000 টাকা তাদের মধ্যে ব্যয় করে। কী করে হবে? একাধিক ক্ষেত্রে যে কোনো বিভিন্ন সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। আমরা ঘোষণা করে দিলাম, কিন্তু তাকে সেটা ইমপ্লিমেন্টেশন ঠিকমতো করতে হবে, এবং সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকবে। এরা এই দেশ মানে যদি একটা সময় পাচ্ছে, বিয়ের তো সব সময় না, একটা নির্দিষ্ট দিন থাকে, তাতে যদি দেখা যায় 10 জন, 20 জন, 50 জন, কি তার থেকে বেশি, সমস্তকে একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট সরকারি তরফ থেকে হবে।
করে তাদের এই ধরনের বিবাহ দানের ব্যবস্থা এই বাজেটের মধ্যে আমরা রেখেছি। এবং এটা যাতে তার জন্য আনুষঙ্গিক একটা প্রাথমিক টাকাও এরকম নয় আমরা যোজনা করেছি বা তার বরাদ্দ করে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বেশি লাগলে বেশি দেওয়া হবে। তো এগুলোর মধ্যে যেমন একটা দেখুন, প্রতিদিন ডে বাই ডে এই শহর যতই চোখ তার এরিয়া বাড়বে না, কিন্তু তার ডেভেলপমেন্ট বাড়বে, মানুষের অর্থনীতির তাদের বৃদ্ধি হবে। তারপরেও যে মানুষের একটা সংখ্যা মানুষ আমরা পর্যালোচনা করেছি, যে বিষয় আছে ট্রেন সার্ভিস ব্যবস্থা হয়েছে, বিমান ব্যবস্থা আছে, বাই রোডের ব্যবস্থা আছে, চিকিৎসা পরিষেবার জন্য আগরতলা শহরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে অনেক মানুষ আছে যাদের থাকার কোনো বন্দোবস্ত থাকে না, খেতে পারে হয়তো না খেয়েও থাকতে পারে একটা, কিন্তু তাদের থাকার ব্যবস্থা নেই। এইটা চিন্তা করে আমরা এবারে বাজেটে যেটা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার আমরা রেখেছি। এটা কী হবে? এটা সাধারণত এটা আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের দ্বারাই পরিচালনা থাকবে, এবং এটার মধ্যে যারা হসপিটাল আসে অনেকে পরিবারকে নিয়ে থাকার জায়গা, রেলের মিস করলো বা ভোরবেলা রেলে যাবে, রেল স্টেশনে হসপিটালে বারান্দায়, এই জায়গার থেকে যাতে আমরা রাখতে পারি মিনিমাম একটা 100 সিট, আপাতত 100 জন মহিলা পুরুষ থাকতে পারবে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আমরা এবার বাজেট রেখেছি। এবং তাদেরকে রাত্রিকালীনও আরও তাদেরকে ব্যবস্থা থাকবে, নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এটার জন্য আমরা ইনিশিয়ালি এটা জায়গা দেখবে এবং সেখানে নতুন বিল্ডিং স্থাপন করবে। আপাতত কোথাও সরকারি যদি এরকম বিল্ডিং থাকে শুরু হয়ে যাবে, এবং তার জন্য আপাতত আমরা ইনিশিয়ালি আমরা 2 কোটি টাকা বাজেটও রেখেছি। এই যে আমরা সবাই দুঃখ করি, ইন্টেলেকচুয়াল যারা মানে ডিসেবল ছেলেমেয়েরা আছে, এরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পায়, তারপরও শুধুমাত্র এটা অনেকে দেখে থাকবেন যারা বাড়িতে থাকে, তো এদের কোনো একটা রিক্রিয়েশন বা কোনো একটা আলাদা থাকে না, ওদের একটা ব্যবস্থাপনা, একটা খোলা পরিবেশ, আলাদা একটা সেরকম একটা রিক্রিয়েশন সেন্টার খোলার জন্য আমরা করেছি। সেটা একটা জায়গা দেখা এর মধ্যে পরিকাঠামো গড়ে তোলা হবে এবং তাদেরকে সেভাবে তাদের যে যার মতো করে তাদেরকে ডেভেলপমেন্ট করার মতো করার জন্য সরকারি বাজেটে রেখেছি, এবং সেটাও আমরা এটা শুরু করব। আমি বিবাহ যোজনার কথা আপনাদের বলি, যে কন্যা বিবাহ যোজনার যেটা আমরা যোজনার কথা বলেছি, আমি এটার মধ্যে কতক্ষণ ইনিশিয়ালি আমরা থাকবে, যেমন ধরুন এটা নিয়মটা জানা দরকার। পরবর্তী সময় এটা হবে যে অন্তোদয় কার্ডের অধীনে থাকবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এরা 18 ইয়ার্স অ্যাবাভ, মিনিমাম 18 বছর, যে মেয়েরা হবে যে 18 বছর হতে হবে, এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর হতে হবে, এবং তারপরও এটাকে একটা মানে ফার্স্ট ম্যারেজ এরকম আছে, একাধিক বিয়ে তাদেরকে পাবে। প্রথম ম্যারেজ হিসাবে যেসব মহিলা যে প্রথম বিবাহ হবে এবং অন্তোদয় পরিবারে তাদেরকে এই সুবিধার আওতা আনা হবে। বাজেট পেশের দিনেই রাজ্যবাসীর মানে বিশেষ করে রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের অন্যতম প্রাপ্তি মহার্ঘ ভাতা। 3% মহার্ঘ ভাতার ঘোষণা বিধানসভাতেই করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জানালেন এপ্রিলের 1 তারিখে কার্যকর হতে যাচ্ছে এই আর্থিক সুবিধা। আমি একটা ঘোষণা দিতে চাই, বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা এখানে আছেন, সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স 3% বৃদ্ধির আমি ঘোষণা করছি। যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি 3% ডিয়ারনেস রিলিফ সেটাও ঘোষণা করছি। তাতে করে বর্তমানে আমাদের 30% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 33% হবে, এবং এটার এফেক্ট হবে 1 এপ্রিল 2025 থেকে। এতে করে এই বাবদ আমাদের প্রায় 300 কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে। রাজ্যে জৈব প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে নানা রকম কর্মকাণ্ড অবশ্যই জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে চলেছে। বন দিবসের উদযাপনের
প্রাক সন্ধ্যায় সেরকম কাজের স্বীকৃতির কথা জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। যে জাতীয় স্তরে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এইবার পুরস্কৃত হচ্ছে এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে সেই যে সংস্থা এটার মূল্যায়ন করছে যে দেশে, তার নাম হচ্ছে স্কচ, এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি। 27টি রাজ্যের থেকে 400টি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে আমাদের রাজ্য ত্রিপুরা, যার বায়োটেকনোলজি দপ্তর আগামী 29শে মার্চ নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া হবে। যে 17টি রাজ্যের কলেজকে বায়োটেক ক্লাবের মধ্যে আমরা এনে এই গবেষণার কাজগুলো করেছি, এবং আগামী বছর আরও 4টি কলেজকে আমরা এই বায়োটেক ক্লাবের অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছি। আই থিঙ্ক 2.5 লাখ রিসার্চের জন্য এই টাকা দেওয়া হচ্ছে, এবং আগামী দিন আরও বাড়ানো যায় কিনা সেই ব্যবস্থাও হবে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আগরতলা শাখার উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী জাতীয় কনফারেন্স। কনফারেন্সের মূল বিষয় ছিল অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফর পেট্রোকেমিক্যালস অ্যান্ড অ্যালাইড সেক্টর ইন নর্থ ইস্ট রিজিয়ন। सौभाग्य है हमारा में सर आज हमारे साथ जुड़े लेडीज एंड जेंटलमैन श्री सौरजीत बोस सर का श्रीमती ओइनाम विद्यारानी टेका सर ऑफिसर इंचार्ज सीपी गुवाहाटी। हम दिल से पकड़ लेंगे ना, हम कोई फैक्ट्रीज बनाएंगे, कोई इन्वेस्ट करेंगे, किसी में स्टार्टअप करेंगे, क्योंकि देखिए सरकार की तरफ से इतना अच्छा स्कीम लेके आया, सेंट्रल गवर्नमेंट बोलिए, स्टेट गवर्नमेंट बोलिए, उन्नति का नया स्कीम लेके आया जिसमें इतना सपोर्ट कर रहे हैं सरकार की तरफ से। तो हमें मानना है सब लोग यूथ लोग जब एक बार मान लेंगे, जब खुद भी व्यवस्था करेंगे, दूसरों की भी व्यवस्था करेंगे। हम खुद से बोलना चाहते हैं आपको, 2018 से लेके आज तक हमारा इतना जितना भी इंडस्ट्रियल एरिया था, जिसमें 2018 से पहले तक 164 कंपनी को अलॉटमेंट दिया था ओनली त्रिपुरा में, 164, और जहाँ पे 7 साल में हम लोग ने 192 इन्वेस्टर आया है, और जो सरकार का जमीन में हम लोग अलॉटमेंट दिया है, और आज का डेट में उन लोग काम कर रहे हैं। बहुत सारा फैक्ट्री ऐसा भी था 2016-15 में बंद हो गया था, और फिर से स्टार्ट कर रहे हैं। ये नया त्रिपुरा है। শিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে রাজ্যে সক্রিয় ইকফাই বিশ্ববিদ্যালয়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে ফিট ইন্ডিয়া উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত হলো কর্মসূচি। हम लोग को जो डेली एक्टिविटीज़ हम लोग करते हैं, हम लोग को फिज़िकली और फिट रहना चाहिए। तो ये बच्चों से लेके ओल्ड एज तक इसका कुछ भी एज लिमिट नहीं है। बस मैसेज यही पहुंचाना है पब्लिक तक कि हम लोग को फिट रहना चाहिए, तो ही हम लोग अच्छा एक जीवन आगे और चल के मीन्स बिता पाएंगे। स्पोर्ट्स करे जो लोग वो नहीं, सब लोग अपने लिए टाइम निकाले और फिट रहे। जब हम फिट रहेंगे हमारे आने वाले जनरेशन बहुत अच्छे और फिट रहेंगे। सब लोग अपने लिए टाइम ले, आधा घंटा टाइम निकाले, ग्राउंड में आए, एनकरेज करे, तो ये हमारा भारत आगे बढ़ेगा। পশু পাখিদের রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য সারা রাজ্যে ভ্যাকসিনেশন করা হচ্ছে। নেওয়া হয়েছে প্রাণী পালকদের সচেতন করার কর্মসূচিও।
সাংবাদিকদের জানালেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। দেখুন, এটা আমাদের থ্রু আউট দ্য ইয়ার কাজ চলে। আমরা প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্প বা বিভিন্ন মেলা যেখানে হয়, সমস্ত মেলাতে আপনি ERDD ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্টের ক্যাম্প পাবেন বা স্টল থাকে। এবং আমরা অর্থাৎ প্রতিনিয়তই আমাদের প্রয়াস চলছে, বিশেষ করে আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে তাদেরকে বিভিন্ন ভাইরাল ডিজিজ বা বিভিন্ন যেমন সোয়াইন ক্লাসিক ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার বা অন্যান্য আরও যে সমস্ত ডিজিজ রয়েছে এগুলি থেকে কীভাবে আমাদের তাদেরকে বাঁচানো যায় তার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প যেমন থাকে, তার সাথে সাথে প্রিভেনশন মেজারেও আমরা কাজ করি। এবং আপনারা দেখেছেন থ্রু আউট দ্য ইয়ার আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি, ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকসিনেশন আমরা দিই। যেমন আমাদের FMD ভ্যাকসিনেশন রয়েছে, আদার দেন FMD ভ্যাকসিনেশন রয়েছে। এই সব কিছু আমাদের থ্রু আউট দ্য ইয়ার চলছে। এবং রিসেন্টলিও আমরা এই গত এক সপ্তাহ আগেই আমাদের স্টেটে সমস্ত যারা আমাদের ভেটেরিনারি ডক্টর রয়েছেন, আমাদের ARDDর যারা স্টাফ রয়েছেন বা বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার আছেন তাদেরকে এনে আমরা প্রজ্ঞা ভবনে একটা সেমিনার করেছি, কিভাবে পশু পাখিদের বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করা যায়, ওয়াইল্ড লাইফ যেগুলি আছে তাদেরকেও কিভাবে সুরক্ষা দেওয়া যায়, এগুলির উপর আমরা সেমিনার করেছি, ট্রেনিং করিয়েছি। আমরা বিভিন্ন রিসোর্স পারসন বা এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে এনে ট্রেনিংয়ের ব্যবস্থা করাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য যাতে আমাদের প্রকৃতির অন্যতম অঙ্গ যেটা পশু পাখি আছে তাদেরকেও যাতে আমরা 100% হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিতে পারি, তার জন্য ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করছে। রাজ্যের জঙ্গলে হাতির সংখ্যা বাড়ছে, কিন্তু কমে যাচ্ছে হাতিদের বিচরণের ক্ষেত্র। তাই হাতিদের সুরক্ষায় এবং হাতিদের নিরাপদ যাতায়াতের ন্যূনতম 3টি আন্ডারপাস তৈরি করার জন্য ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন দপ্তর। দূরদর্শনকে জানালেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক RK সামাল। हमारा त्रिपुरा में करीब 30 हाथी अच्छे। ये 15 हाथी खुवाई डिस्ट्रिक्ट में और 15 हाथी साउथ डिस्ट्रिक्ट में और गुमती डिस्ट्रिक्ट में है। जो जगह में वो लोग घूमते रहते थे वो ग्रेजुअली श्रिंक कर रहा है, तो एलिफेंट फिर उसमें डिस्टर्ब होते हैं। खुवाई डिस्ट्रिक्ट में जो एलिफेंट्स हैं उनका ज़्यादा प्रॉब्लम होता है कि जगह कम होता है, इसलिए मुंगियाकामी में अभी जो रोड कंस्ट्रक्शन मुंगियाकामी चंपकनगर NHIDCL का रोड कंस्ट्रक्शन होने का है, उसके लिए 3 एलिफेंट अंडरपास देने का उनको कंडीशन लगाए हैं, सो दैट उनका जो घूमने का जो एरिया है वो ज़्यादा हो जाएगा, उसमें वो लोग अच्छे से खाना पीना उनको मिलेगा। कुछ दिन पहले हमारा 2 मेल एलिफेंट रेलवे के साथ एक्सीडेंट होके वो मर गए, तो इसीलिए रेलवे अथॉरिटीज़ के साथ हम लोग बातचीत कर रहे हैं, सो दैट कि रेलवे का स्पीड जैसे तेलियामुरा टू मुंगियाकामी के बीच में वो स्पीड को थोड़ा 20 किलोमीटर करने के लिए हम उनको बोले। अभी उनका जो स्पीड है इट इज़ करीब 50 किलोमीटर है। আজ তাহলে এই পর্যন্তই। বিদায় নিচ্ছি এই সপ্তাহের খবরের ডায়েরি থেকে। ধন্যবাদ।